নমস্কার। দিল্লি হাইকোর্ট আজ একটি খুব তাৎপর্যপূর্ণ রায় ঘোষণা করেছে। হাইকোর্ট জানিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করতে বাধ্য নয় দিল্লি বিশ্ববিদ্যালয়। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিএড ডিগ্রি এবং তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা দিল্লি বিশ্ববিদ্যালয় কোনোভাবেই জানাতে বাধ্য নয়। তার কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী পদের জন্য তো কোনো বাধা ধরা শিক্ষাগত যোগ্যতার ব্যাপার নেই। বাকি যে তার যে যোগ্যতা সেটা তার গোপন তথ্য, সুতরাং সেটা তার রাইট টু প্রিভেসির মধ্যে পড়ে। সেই তথ্যটাকে তিনি গোপন করতে পারেন, তার অধিকার তার রয়েছে। কিন্তু আজকে দিল্লি হাইকোর্টের এই যে রায় সেটা একটা বৃহত্তর বিতর্ক তুলে দিয়েছে যে সত্যিই কি প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার এক গোপন তথ্য। আজকে আমাদের যে আলোচনা, খবরের ভিতরে খবর, আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমর সরকার। আমি শুধু তার আগে এইটুকুনি জানিয়ে রাখি যে 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 2016 সালে একটি তথ্যের অধিকার আইনে একটি আবেদন জমা পড়ে চিফ ইনফরমেশন কমিশনারের কাছে, এবং সিআইসি অর্থাৎ চিফ ইনফরমেশন কমিশনার দিল্লি বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেয় যে প্রধানমন্ত্রী যে শিক্ষাগত যোগ্যতা সেটাকে প্রকাশ করতে হবে। এবং আবেদনটা কি ছিল? আবেদনটা ছিল যে 1978 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে যারা যারা স্নাতক করেছেন সেই পুরো তালিকা প্রকাশ করতে হবে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম থাকলে স্পষ্ট হয়ে যাবে যে তিনি ওই বছরে স্নাতক করেছেন কিনা। 2017 সালের গোড়াতে দিল্লি বিশ্ববিদ্যালয় এই যে সিআইসির অর্ডার এটাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে চলে যায় এবং দিল্লি হাইকোর্ট সিআইসির অর্ডারের উপর একটা স্টে দিয়ে দেয়। মামলা দীর্ঘদিন চলে এবং আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি শচীন দত্ত তিনি জানিয়ে দিয়েছেন যে না, দিল্লি ইউনিভার্সিটি এটা প্রকাশ করতে বাধ্য নয়। অমলদা, আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে শিক্ষাগত যোগ্যতা প্রধানমন্ত্রীর ঘোষণা করতে বা জানাতে ইউনিভার্সিটি বাধ্য নয়, এটাকে একটা নতুন বিতর্ক তৈরি করে দিল না? অবশ্যই নতুন বিতর্ক তৈরি করলো এই জন্যে যে ভারতের প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতাকে বলা হচ্ছে যেটা তার ব্যক্তিগত। এখন আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমে আমরা জনপ্রতিনিধিদের সবকিছু ক্ষেত্রে আমরা জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা যাদের বলা হয় তাদের ক্ষেত্রে একটা বিষয় সবসময় বলা হচ্ছে, এবং সাম্প্রতিক অতীতে ভারতের সুপ্রিম কোর্ট, ভারতের নির্বাচন কমিশন তারা বারে বারেই স্বচ্ছতার কথা বলছে যে ভারতের রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থাতে স্বচ্ছতার বড় অভাব আছে। এবং এটা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও আলোচিত বিষয় যে ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থাতে ট্রান্সপারেন্সির অভাব আছে। এখন ভারতের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এইটা যদি দেশবাসী জানতে না পারে, এটাকে যদি আদালত বলে যে এটা গোপন তথ্য, এটা প্রধানমন্ত্রীর অর্থাৎ নরেন্দ্র মোদীর ব্যক্তিগত তথ্য, তাহলে তো ব্যক্তিই তো জনপ্রতিনিধি হন। তাহলে ব্যক্তি যখন, যদি নরেন্দ্র মোদী গুজরাটের একজন সাধারণ নাগরিক হতেন এ বিতর্ক আসতো না। উনি যখন ভারতের প্রধানমন্ত্রী, এবং আমাদের একটা জিনিস জানা উচিত যে কেন হাইকোর্ট এরকম একটা রায় দিয়েছে আমি জানি না, কিন্তু যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয় 1996 সালে ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলে যে যারা প্রার্থী হবেন তাদের সম্পর্কে সবকিছু জানার অধিকার ভোটারের আছে, এবং একটা তালিকা তৈরি করা হয় যে কোন কোন তথ্য তাকে জানাতে হবে। তার মধ্যে যেমন নাম ঠিকানা আছে, তেমনি আছে যে তার সম্পদের খতিয়ান। এই তার সম্পদের খতিয়ান মানে হচ্ছে কিন্তু শ্রী বা শ্রীমতী যিনি প্রার্থী হবেন তিনি তার স্ত্রী এবং স্বামী যে যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তাদেরও সম্পত্তির খতিয়ান দিতে হবে। হ্যাঁ, মানে স্ত্রী, সোনা দানা গয়না সবকিছু, এবং তার মার্কেট প্রাইস। রাইট। সন্তান থাকলে তারা যদি রোজগার করে তাহলে তাদের রোজগারের বিষয়টি ওখানে জানাতে হবে। তাহলে ইভেন এডুকেশনাল লোন থাকলে সেটাও জানাতে হবে। এডুকেশনাল লোন থাকলেও জানাতে হবে। তাহলে জনৈক একজন ব্যক্তি প্রার্থী হচ্ছেন, তার প্রার্থিতাকে মানে স্যাটিসফাই করার জন্য তার সন্তানের রোজগারও পাবলিক হয়ে যাচ্ছে। তাহলে কোন যুক্তি তো হচ্ছে? মানে তুমি বলতে চাইছো যখন তার ব্যক্তিগত সম্পদটাও, সম্পদের তথ্য গোপন থাকছে না, তখন শিক্ষাগত যোগ্যতাটা এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে যে অপরাধের তালিকা, এটাও এফিডেভিটে লিখতে হয়। এখন নির্বাচন কমিশন 2024 থেকে নিয়ম করেছে যে প্রত্যেক দল যতজনকে প্রার্থী করবে তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক ইতিহাস থাকলে তার খতিয়ান 3টি সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে।
এবং প্রার্থী যিনি তাকেও করতে হবে। অর্থাৎ কেউ যদি নির্দল ক্যান্ডিডেট হয় তাকেও করতে হবে, কেউ যে কোনো দলের প্রার্থী হলে প্রার্থীকেও আলাদা করে 3টে কাগজে বলতে হবে যে আমার বিরুদ্ধে এই মামলা আছে, বা আমি অমুক অমুক মামলায় সাজাপ্রাপ্ত মানে দোষী সাব্যস্ত হয়েছিলাম বা সাজা খেটেছি, হোয়াট এভার যাই হোক জানাতে হবে। তাহলে এগুলো যদি গোপন তথ্য না হয়, এবং এই ডিগ্রির কথাটা উনি যখন তার নির্বাচনী হলফনামায় লিখেওছেন যে আমি বিএ পাস দিল্লি ইউনিভার্সিটি এবং আমি এমএ পাস ফ্রম গুজরাট ইউনিভার্সিটি, তখন এই যে একটি তালিকা চাওয়া হয়েছে, আমি মনে করি এই তালিকাটা চাওয়ার পেছনে একটা কোনো মতলব আছে। তার কারণ আমি যদি নরেন্দ্র মোদীর যোগ্যতাই আমার জানার বিষয়ে থাকে, তাহলে তো আমি পিএমওর কাছে চাইতাম, প্রাইম মিনিস্টার অফিসের কাছে, যে প্রধানমন্ত্রীর ইয়েটা আমায় দাও। ওরা কিন্তু তা চায়নি। আবেদনকারী চেয়েছে 1978 সালে কারা, তার মানে তিনি একটা সংশয় প্রকাশ করছেন বা তার কাছে এরকম একটা কিছু আছে যে 78 সালের তালিকায় নরেন্দ্র মোদী বলে কারো নাম নেই। উনি পুরো তালিকাটা এই জন্য চেয়েছেন যে ওপরে নিচে কোথাও নাম ইয়ে করা যাবে, এই জন্য বলেছে এনরোলমেন্ট নাম্বার সহ আমাকে তালিকাটা দিন। ফলে তার উদ্দেশ্য থাকতে পারে। আরটিআইতে কিন্তু উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন তোলার স্কোপ নেই। কখনো আরটিআইতে প্রশ্ন করা যায় না যে তথ্য প্রকাশিতব্য সেই তথ্যের ক্ষেত্রে বলা যায় না আপনি এগুলো চাইছেন কেন। এখানে একটা ছোট্ট অবকাশ নেই। এখানে অমলদা আমরা একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম 1950 সালে। দিল্লি ইউনিভার্সিটি থেকে তিনি যে বিএ করেছেন সেই তার স্নাতকের ডিগ্রি হচ্ছে 1978 সালে। এবং যিনি এই যে নীরাজ বলে যে ভদ্রলোক, যিনি তথ্যের অধিকার আইনে আবেদন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে 1978 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, বিএ পরীক্ষা যারা পাশ করেছিলেন, যারা স্নাতক হয়েছিলেন, তাদের প্রত্যেকের একটি নামের তালিকা, পুরো লিস্টটা তিনি চেয়েছিলেন। অমলদা যেটা বোঝাতে চাইছেন যে তার হয়তো উদ্দেশ্য হচ্ছে অন্য উদ্দেশ্য, এই যে ঘোষণা যে 1978 সালে তিনি বিএ করেছেন, সেটাকে অ্যাকচুয়ালি কোরবোরেট করে দেখা যে এনরোলমেন্ট তালিকা অনুযায়ী ওই নামটি আছে কি, নরেন্দ্র মোদীর নাম আছে কিনা। এই তো ঠিক। এখন ওনার উদ্দেশ্য যাই থাক, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলা আছে যে তথ্যগুলি ক্লাসিফাইড ইনফরমেশন, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা, কেউ যদি বলে কাশ্মীরে কতগুলি বিমান মোতায়েন করা আছে পাকিস্তানে হানা দেওয়ার জন্য, কখনো বলা যাবে না। কেউ যদি বলে যে রাফায়েলের চুক্তিটা আমায় দেখাও, বলা যাবে না, তার কারণ এটা ফ্রান্সের সঙ্গে চুক্তি। বিদেশের কোনো দেশের সঙ্গে চুক্তি কখনো ওপেন করা যায় না। স্ট্র্যাটেজিক বিষয় আছে, দেশের অনেক কিছু আছে, এবং ওই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয় করা যাবে না। কিন্তু এর বাইরে এগুলো এক্সেপশন বলা আছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এ বলা আছে কোন কোন তথ্য দেওয়া যাবে। সেই তথ্য কেউ যদি চায় তাহলে তাকে বলা যাবে না যে আপনি এগুলো কেন চাইছেন। যেমন ভারতের প্রধানমন্ত্রী বিদেশ সফরে কত খরচ হয়, হোটেল ভাড়া কত, প্রধানমন্ত্রীর খাওয়া খরচ কত বিদেশে, প্রধানমন্ত্রী রক্ষীদের নিয়ে যাওয়ার জন্য কত খরচ, এভরিথিং কেউ চাইলে রাম শ্যাম যদুমধু 10 টাকা একটা কোর্ট পেপার সেটে সাদা কাগজে প্রশ্নগুলি লিখে পিএমওকে পাঠিয়ে দিক, 1 মাসের মধ্যে উত্তর চলে আসে। এখানে আবার একটা অ্যানেকডোট আমি যোগ করতে চাই অমলদা, এটা তুমি আমাকে এটা উস্কে দিলে। সেটা হচ্ছে যে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন আমি দেখতাম যে উনি সারা মাসের চাল ডাল সর্ষের তেল গায়ে মাখার সাবান এর যে হিসেবটা তার দপ্তর রাখতো এবং তাকে দিয়ে পরে সই করিয়ে নিত। যে রাষ্ট্রপতি তিনি তো সরকারি খরচে ওখানে চলছেন, তারপরে সরকারের তার জন্য কত টাকা খরচা হচ্ছে, চাল বাবদ, ডাল বাবদ, মাছ, সবজি, এমনকি মশলা, মানে ভেরি ইন্টারেস্টিং জিনিস। তার মানে এখানে এইটার কেউ যদি চাইতো তাহলে প্রেসিডেন্ট হাউস এটাকে জানিয়ে দিত যে রাষ্ট্রপতি এবং তার স্ত্রীর মাসে গেলে খরচ হয় 10,000 টাকা সংসার খরচ। এবং এখানে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের নাগরিকের প্রতি তার দায়বদ্ধতাটা পরিষ্কার বোঝা যায় যে আমি সরকারের খরচ, কারণ রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতিকে বলে যে ওটা হচ্ছে রাষ্ট্রীয় বৃদ্ধাশ্রম, ওখানে গিয়ে সরকারি টাকায় ইয়ে করে। এই যে খুঁটিনাটি হিসেব রেখে তো দিয়েছে, কেউ চাইলেই দেখিয়ে দিতে পারে। এই রেখে দেওয়াটাই কিন্তু ট্রান্সপারেন্সির লক্ষণ। কিন্তু আমি অমলদা, আমরা এই আলোচনা শুরু করার আগে আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই যে শিক্ষাগত যোগ্যতার লিস্ট, যে বিএ এমএ যেভাবে ইউনিভার্সিটি লিস্ট, আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদের যে রেজাল্ট বেরোয় তখন কি হয়, তালিকা প্রকাশ করে, তাহলে সেখানে তো সবাই সবারটা জেনে যাচ্ছে। ইভেন এই যে কলেজে অ্যাডমিশন হবে সেখানে তো প্যানেল বেরোচ্ছে কারা কারা মানে এলিজিবল। তার মানে 2 বন্ধু গিয়েছে, একজনের নাম তালিকায় এসে আরেকজনের নাম তালিকায় আসেনি, তাহলে ও যে ফেল করেছে এটা তো আমি জেনে গেলাম, পাবলিক হয়ে গেল, তাই না?
দিল্লি ইউনিভার্সিটি তারা বলছে যে আমি এটা জানাতে চাই না, এটা ব্যক্তিগত। এবং যে 1978 সালে কথা হচ্ছে, ওই সময় ইউনিভার্সিটির তালিকা তো টাঙিয়েছিল, তখন তো গেজেট প্রকাশ হতো, গেজেট প্রকাশ হতো, মাধ্যমিকের গেজেট প্রকাশ হতো, পাশের বাড়ির লোক জেনে যেত যে পাশের বাড়ির মেয়েটা কোন ডিভিশনে পাশ করেছে। কোনো অসুবিধা ছিল না, নাম থাকতো, রোল নাম্বার থাকতো, জোন থাকতো, স্কুলের নাম থাকতো। ইভেন আমরাও যখন স্কুলে বা কলেজে পড়াশোনা করেছি, তখন যে মেধা তালিকা প্রকাশ হতো, প্রত্যেকের নাম, এনরোলমেন্ট নাম্বার এবং প্রাপ্ত নম্বর আর কোন ডিভিশন, এই সবটাই কিন্তু নোটিশ বোর্ডে সাজানো হতো। এবং সেটার ভেতরে কোনো গোপনীয়তা নেই, সেটা ওপেন টু অল। রামের তথ্য শ্যাম, শ্যামের তথ্য যদু, যদুর তথ্য মধু, সবাই সবারটা জানতে পারে। যে দিল্লি ইউনিভার্সিটি বলছে যে আমি এটা জানাতে বাধ্য নই, মানে গোপনীয়তা রক্ষার জন্য, সেই দিল্লি ইউনিভার্সিটি ওয়েবসাইটে কিন্তু আগামী দিনে কারা পিএইচডি ডক্টরেট অ্যাওয়ার্ড পাবে সেই 300 জনের নামের তালিকা টাঙানো আছে। তারা যে রেজাল্ট বের করছে প্রত্যেক বছর, এখন তো সেমেস্টার সিস্টেম, প্রত্যেক 6 মাস অন্তর যে রেজাল্ট বেরোচ্ছে, কোথায় বার করছে? ওয়েবসাইটে বার করছে। এমনকি সবাই সবারটা জানতে পারছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি আজকে দিল্লি ইউনিভার্সিটির পক্ষে এই মামলায় সওয়াল করতে গিয়ে বলেছেন যে একটা ফিডুসিয়ারি ক্যাপাসিটি আছে, মানে একটা ট্রাস্ট বা একটা ওসি হিসেবে সেই দায়িত্বটা আছে দিল্লি ইউনিভার্সিটি, যে দিল্লি ইউনিভার্সিটি তার যে স্টুডেন্ট তাদের তথ্য প্রকাশ করবে না। কিন্তু এইটা তো তথ্য প্রকাশ এমনিতেই হয়ে যাচ্ছে, মানে আমরা তো এর আগেও এক্স্যাক্টলি 78 সালে তালিকাটা টাঙানো হয়েছিল, 78 সালে 2025 সালে প্রকাশ করতে অসুবিধা হবে। 78 সালে যেটা বোর্ডে টাঙানো হতো, বা আমরা যেটা 90-এর দশকে দেখেছি যেটা বোর্ডে নোটিশ বোর্ডে টাঙানো হতো, এখন তো সেটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এক্স্যাক্টলি, এটাই তো সবচেয়ে বড়। এখানে তো কোনো গোপনীয়তার জায়গাই নেই। ফলে এটা কিন্তু এই যে রায়টা দিয়েছে, এই রায়টা নিয়ে এটা অনেক দূর এগোবে। যদি যারা মানে তথ্য পেলেন না, তারা যদি মনে করেন যে আইনের রাস্তায় লড়াই করবে, আইনের রাস্তায় লড়াই করার কিন্তু অবকাশ রইল। একটা বিষয় অমূল্যা, সেটা হচ্ছে যে যেটা দিল্লি হাইকোর্ট বলেছেন, যে বিচারপতি শচীন দত্ত যেটা বলেছেন, যে প্রধানমন্ত্রীর কোনো শিক্ষাগত যোগ্যতা এরকম ভাবে কোনো শর্ত কারো ক্ষেত্রেই নেই। এবং আমিও মনে করি যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা তাদের রাজনৈতিক জীবনে যেখান থেকে উঠে আসেন এবং তাদের যে জার্নি, তাদের যে রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা, মানুষের ছোটখাটো চাহিদা, মানুষের আশা আকাঙ্ক্ষা, আগ্রহ, প্রয়োজন এবং পরিকাঠামোগত চাহিদা রাজ্যের বা দেশের, তাদের যে বিশদ যে একটা অভিজ্ঞতা প্রশাসনিক ও রাজনৈতিক, সেটার সঙ্গে কোনো একটা পিএইচডি ডিগ্রিধারীরও সবসময় তুলনা চলে না, কারণ তারও সেই এক্সপোজার থাকে না যতটা লাইফে থাকা, মানে পাবলিক লাইফে থাকার তার একটা অন্য পরিশ্রম আছে, একটা অন্য অধ্যবসায় আছে। তো সেই জায়গায় রাজনৈতিক যে তার শিক্ষাগত যোগ্যতাটা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে যায়। বিশেষ করে প্রধানমন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীকে গাইড করার জন্য ব্যাটারি অফ আইএএস অফিসার রয়েছে, তার ইকোনমিক অ্যাডভাইজার রয়েছেন, তার সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বা তাকে বৈদেশিক বিষয় মানে কূটনৈতিক বিষয়ে তাকে পরামর্শ দেওয়ার জন্য কূটনীতিকরা রয়েছে। তো ফলে প্রধানমন্ত্রী শুধু একটা ওভারঅল দর্শন, প্রশাসনিক দর্শন থাকলে হয়, এবং একটা আন্ডারস্ট্যান্ডিং যে মানুষের কি করে ভালো হবে, দেশের কি করে ভালো হবে, এবং সেখানে প্রধানমন্ত্রী এড অ্যান্ড অ্যাডভাইস নেন এই আমলাদের থেকে। ফলে এইটা কোনো মানে এটা কোনো তর্কের বিষয়ই হতে পারে না যে প্রধানমন্ত্রী মানে কি যোগ্যতা। তো কিন্তু আজকে যখন এটাকে নিয়ে যে এই যে দিল্লি হাইকোর্টের রায় এবং বলা হলো যে দিল্লি ইউনিভার্সিটি এটা গোপনীয়তা রক্ষা করতে পারবে, তো এইটা নিয়ে মানুষের কি একটা কৌতূহল বেড়ে গেল না? মানে আমরা দেখেছি যে যেই তথ্য গোপন করা হয় সেই তথ্য নিয়ে মানুষের আগ্রহ বেড়ে। হাত এরকম মুষ্টিবদ্ধ থাকলে লোকের কৌতূহল হচ্ছে যে ভেতরে কি আছে, কিছুই নেই, বায়ু আছে, বাতাস আছে, কিছুই নেই, কিন্তু এইভাবে রাখলে পরেই লোকের প্রশ্ন থাকবে যে ও লোকটা হাত মুট করে আছে, ভেতরে কি আছে। এটাই হিউম্যান সাইকোলজি। এখানে যে বিষয়টি, আরো একটি বিষয় বলার, সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা সংশয় তৈরি করা হলো, এবং এই সংশয়টা তৈরি হচ্ছে একটা সিস্টেম থেকে। তারা বলছে যে এটা দিতে বাধ্য নয়, অথচ 2016 সালে যখন বিতর্কটা শুরু হলো, তখন বিজেপির সভাপতি অমিত শাহ, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং প্রয়াত অরুণ জেটলি, তখন তিনি অর্থমন্ত্রী, তারা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রীর ডিগ্রির কালার জেরক্স এনে সাংবাদিক বৈঠকে দেখিয়েছে যে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর মার্কশিট, এটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটির সার্টিফিকেট। তো তারা যদি দেখাতে পারেন একটা অথরাইজড ইনস্টিটিউশন, সে কেন এটা বার করবে না? এই প্রশ্নটা তো খুব জেনুইন প্রশ্ন। আমি একটা বিষয় বলি,
যে একটা তো আমরা বললাম যে ওয়েবসাইটে সবকিছু বেরোয়, কিছু তথ্য আছে ব্যক্তিগত, যেমন কেউ যদি মনে করে যে সে বিবাহিত কি বিবাহিত নয় এটা সে প্রকাশ করবে না। এখন আমাদের দেশে মহিলাদের নাম যখন ইংরেজিতে লেখা হয় বা যখন আমরা বায়োডাটা ফিল আপ করি তখন কিন্তু ওই ব্যাপারটা আছে, ম্যারাইটাল স্ট্যাটাস আপনার লিখতে হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে তো নাম দেখে বোঝা যায়, মিস, মিসেস, ব্যক্তিগত তথ্য। নরেন্দ্র মোদী 2014 পর্যন্ত তিনি যে বিবাহিত, তার স্ত্রীর নাম অমুক, এটা তিনি লিখেননি। 2019-এ যে কারণে 2019-এর আগে নির্বাচন কমিশন একটা নিয়ম করলো যে হলফনামাতে কোনো কলাম ফাঁকা রাখা যাবে না। এখন যেমন আমরা অনলাইনে কোনো কিছু সাবমিট করতে গেলে নেবে না, জি নাম্বার পয়েন্টটা আপনাকে উত্তর দিতে হবে, ইয়েস নো যে কোনো একটা কিছু টিক মারতে হবে, তবে ওটা সাবমিট হবে। নির্বাচন কমিশন নিয়ম করার পর উনি 2019-এ লিখলেন ওনার ম্যারিটাল স্ট্যাটাস এবং স্ত্রীর নাম, এগুলো সব লিখলেন। এখন প্রধানমন্ত্রী তার এই বিষয়গুলো নিয়ে যদি একটা হাস ব্যাপার থাকে সেটা একটা দেশের জন্য ভালো নয়। এবং ভারতের প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে সংশয় তৈরি হয়েছে দেশে, এটা গোটা পৃথিবীতেও ভারতের ইয়েকে মানে সম্মানিত করে না, বরং খাটো করে। আমার যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী মোদী এবং তার যারা সহযোগী আছেন, পিএমও তো যারা আছেন, তারা এইটাই বরং ভালো করবেন যে দিল্লি ইউনিভার্সিটি দিতে চাইছে না, বাট আমি তো ভারতের প্রধানমন্ত্রী, আমি এটা আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি যে দিস ইজ মাই মার্কশিট, দিস ইজ মাই সার্টিফিকেট। কারণ আমার শিক্ষাগত যোগ্যতা এটা সংশয় প্রকাশ করা হচ্ছে বলে এটা চাওয়া হচ্ছে। এটা মনমোহন সিং যেমন বলতেন যে সিজার্স ওয়াইফ শুড বি অ্যাবাভ সাসপিশন, অর্থাৎ এক্স্যাক্টলি সব রকম সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে। এক্স্যাক্টলি তাই। এবং জনপ্রতিনিধিকে শুধু অনেস্ট হলে চলে না, অ্যাপিয়ার্স টু বি অনেস্ট হতে হয়, ঠিক তাই না? তো অর্থাৎ দৃশ্যতেও তাকে কিন্তু সৎ এবং নিষ্ঠাবান দেখা, কারণ প্রতিনিয়ত তাকে সিসি ক্যামেরা অর্থাৎ জনগণের চোখ কিন্তু তার দিকে চেয়ে আছে। ঠিক। এইখানে একটা কথা অমলদা, সেটা হচ্ছে যে দেখো এই অটল বিহারী বাজপেয়ী বা মনমোহন সিং, আমি হালফিলে দুজনের প্রাইম মিনিস্টারের কথাই বলি, যে অটল বিহারী বাজপেয়ী ব্রাহ্মণ পরিবার থেকে, কন্যকুব্জ ব্রাহ্মণ বলে, এবং গোয়ালিয়রের সরস্বতী শিশু মন্দির থেকে উনি প্রাইমারি স্কুলে পড়েছেন, তারপরে ভিক্টোরিয়া স্কুল থেকে পড়েছেন, তারপরে ওখানে ভিক্টোরিয়া কলেজ, তারপরে উনি শোনা যায় যে আমি যত জেনেছিলাম যে উনি কানপুরের ডিএভি কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার করেছিলেন, মাস্টার ডিগ্রি, স্নাতকোত্তর। এবং তখন ওই সিন্ধিয়া ডাইনেস্টি থেকে কথিত আছে যে সিন্ধিয়া ডাইনেস্টি থেকে তিনি একটা মাসে বা বছরে 75 টাকা করে একটা স্কলারশিপ পেতেন। মনমোহন সিংকে আমরা দেখেছি যে তার প্রাথমিক পড়াশোনা হয়েছে পাকিস্তানে, তখন ভারত স্বাধীন হয়নি, অবিভক্ত ভারত ছিল, এবং 1947 সালে যে বছর ভারত স্বাধীন হয় সে বছর উনি ম্যাট্রিক পাশ করেন, তারপরে অমৃতসর কলেজ, তারপরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রভৃতি। আমরা কেমব্রিজে প্রচুর কষ্ট করে উনি পড়াশোনা করেছেন, তো আর্থিক অবস্থা খুব খারাপ ছিল পরিবারের, ফলে তার যেমন একটা পরিশ্রম আছে তার শিক্ষাগত যোগ্যতা অর্জনে, বাজপেয়ীরও যেমন একটা, কিন্তু বাজপেয়ী একটা উচ্চ বর্ণের পরিবার থেকে আসা, তার হয়তো পরিশ্রমটা অতটা কম বেশি ছিল না। নরেন্দ্র মোদীর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় যে 1950 সালে তার জন্ম, এবং তিনি একটা ওবিসি পরিবার থেকে উঠে এসেছেন। গুজরাটে ওবিসিরা খুবই আর্থিকভাবে পশ্চাৎপদ। আজকের দিনেও আমরা দেখি যে দেশে প্রচুর ওবিসি আছে, যে অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রতিনিধি বা লোকজন যারা সত্যিকারে এখনো অনগ্রসর। তো 1950 সালে বলা হয় একজন তেলির পরিবার, নরেন্দ্র মোদীরা তেলি, তো একটা ওবিসি পরিবার থেকে উঠে আসা, তার লড়াই কিন্তু অনেক। সেখান থেকে যে উঠে এসে মুখ্যমন্ত্রী হওয়া, এবং মুখ্যমন্ত্রী হয়ে তিনি কখনো হারেননি, তারপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং লাগাতার তার তৃতীয় মেয়াদ চলছে, এটা একটা গ্রেট সাকসেস। ফলে তার যে এই যে সাফল্য, এই সাফল্যের কাছে তার যে বাকি অনেক কিছু অপ্রাসঙ্গিক হয়ে যায়। এখানে তার শিক্ষাগত যোগ্যতা আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তিনি ম্যাট্রিক পাস হতেন, কি যায় আসতো? এক্স্যাক্টলি। তার যে এতদিন ধরে প্রশাসনিক এবং রাজনৈতিক অভিজ্ঞতা তিনি যেটা সঞ্চয় করেছেন সেটা এতটাই উঁচু, তার যে উচ্চতা এতটাই, বাকি কিছু সব অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে আজকে একটা বিতর্ক তৈরি হয়ে গেল যে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে গোপনীয়তা, সেটা কি ঠিকঠাক গেল? মানে না, একেবারেই নয়। আমি বলবো যে এইটা অত্যন্ত খারাপ নজির, এবং এখন নরেন্দ্র মোদীকে দোষারোপ করার কোনো অবকাশ নেই। তার কারণ হচ্ছে যে তার কাছে চাওয়া হয়নি যে আপনার মার্কশিটটা দেখান।
প্রাইম মিনিস্টারের অফিসে বলা হয়নি যে আপনারা এটা দেখান, ফলে দোষারোপ করার কোনো অবকাশ নেই। কিন্তু রাজনীতিতে কিছু অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে, বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, যে একটা বিতর্ক যখন হচ্ছে, একজন নাগরিক যখন এটা জানতে চাইছে, আমি আমারটা নিজে থেকে কেন জানিয়ে দেবো না? কারণ আমার তো এটা পাবলিক অফিস, আমি তো শুধু নরেন্দ্র মোদী না, আমি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী। ফলে এবং জানিয়ে দিলে হয়তো ওয়ান্স ফর অল পুরো ডিবেটটাই কিন্তু ডিবেটটা ইয়ে হয়ে যাবে। এইটা সেই 2016 সাল থেকে এখনো এই ডিবেটটা জিয়ে রয়েছে। এবং এই যে প্রাইভেসির কথাটা বলা হচ্ছে, এখানে আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে শিক্ষক নিয়োগের যে বিষয়টি নিয়ে বিতর্ক চলছে, সেখানে দেখা গেল যে হাইকোর্টের রায় অনুযায়ী সকলের নামই কিন্তু প্রকাশিত হয়েছে, যে কারা কারা ব্ল্যাক লিস্টেড। এখন কেউ তো বলতেই পারে যে আমি তো কোনো আদালতে অভিযুক্ত হইনি, সিবিআই এবং ইডি তদন্তে বলছে যে এরা ইয়ে করেছে, আমি তো অভিযুক্ত নই, তাহলে আমার নামটা আপনি পাবলিক করছেন কেন? বলতেই পারে। তাহলে এটা যদি মানে ব্যক্তিগত ইয়ে না হয়, কারণ কালকে এই লোকটা নির্দোষ প্রমাণিত হতে পারেন, কিন্তু আজকে তার সামাজিক অবমাননা অসম্মান যা হওয়ার কিন্তু হয়েও গেল। এবং আমরা তো শুনেওছি যে অনেকে এই অবমাননার জন্য ইয়ে করার চেষ্টা করে, তো নানা রকম ভাবে মানসিক সমস্যায় ইয়ে হয়। তো এইটা একটা প্রশ্ন, যে যদি এই তথ্য গোপনীয় না হয়, তাহলে যিনি অভিযুক্ত হননি তার বিরুদ্ধে অভিযোগ আমি পাবলিক করে দিচ্ছি, ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হচ্ছে, তাহলে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই যে সংশয় তৈরি হয়েছে, এটা কোন যুক্তিতে এরা বলছে যে এটা ব্যক্তিগত তথ্য, আমার জানা নেই। প্রথমত এমন কেউ মামলা করেননি যে 78 সালের ওই তালিকাটা প্রকাশ করা যাবে না, আমি বা অমুক অমুক আমরা চাই না এটা প্রকাশ করা হোক। মানে যারা 78 সালে পাশ করেছিলেন তারা কেউ তো আপত্তি তোলে, তারা কেউ আপত্তি তোলেনি, কেউ তোলেনি। তাহলে কোন যুক্তিতে এটা ইয়ের বিষয়? এবং একটা কোনো আমি যেটা বারবারই বলছি, আমি দেখিনি, আমি দেখিনি মানে যে এটা এক্সিস্ট করে এরকম নয়, কারণ আমরা অনেক কিছু দেখতে পারি না। কিন্তু অমলদা, তোমার কি কখনো নজরে পড়েছে যে 1978 সালে যখন প্রধানমন্ত্রী বিয়ে করেছেন দিল্লি ইউনিভার্সিটি থেকে, তখন তার কোনো ব্যাচমেট বলেছেন যে আমার ব্যাচমেট ছিলেন নরেন্দ্র মোদী, এরকম? মানে আমরা তো অনেক সময় বলি যে আমার ব্যাচমেট অমুক ছিল তমুক ছিল। আমি এরকম দেখিনি, শুধু একজনের একটা বক্তব্য আছে আরএসএস এর একজন প্রচারকের, যে ওই সময় নরেন্দ্র মোদী দিল্লিতে যে বাড়িতে থাকতেন, উনি তখন আরএসএস এর প্রচারক হিসেবেই দায়িত্বপ্রাপ্ত ছিলেন নর্থ ইন্ডিয়ায়। দিল্লিতে থেকে মাঝে মাঝে উনি উত্তর ভারতে যেতেন, সেগুলো তো উনি বিভিন্ন সময় বলেওছেন। অনেক বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচলে উনি সরকারি কর্মসূচিতে গিয়েও বলেছেন যে একসময় আমি এখানে প্রচারক হিসেবে ঘুরেছি। তো সেই সময় উনি দিল্লি ইউনিভার্সিটিতে এই কোর্স করেছেন, এইরকম একটি বক্তব্য আছে, কিন্তু কোনো সহপাঠীর কথা জানা যায়নি। বিশেষ করে আমার ব্যাচের কেউ ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, এটা সেও তার ফেসবুকে কিন্তু লিখবে যে আজকে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে যে আমরা একসঙ্গে 1978 সালে গ্র্যাজুয়েট হয়েছিলাম, নরেন্দ্র ভাই মোদী তিনি আজকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ লেখেননি। যেমন এখানে সুপ্তি পান্ডে, সাধারণ পান্ডে স্ত্রী, বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কলেজে একসঙ্গে একই ক্লাসে পড়েছেন, এটা তো খুব গর্বের সহপাঠী ছিলেন। আজকে মোটামুটি ভাবে আমাদের আলোচনাটা মানে অনেকটাই গভীরতার সঙ্গে হয়েছে, কিন্তু যে বিষয়ে আলোচনা, যে রাজনীতিকদের শিক্ষাগত যোগ্যতা, এখানে সাংবাদিক হিসেবে আমি কিছু তথ্য, মানে যেগুলো একটা অ্যানেকডোট, যেগুলো আমি না শেয়ার করার লোভ সামলাতে পারছি না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো, যেমন আমি অধীর চৌধুরীর ক্ষেত্রে দেখেছি। অধীর চৌধুরী 5 টাইম এমপি ছিলেন এবং একটা সময় লোকসভার নেতা হয়েছিলেন, পিএসসি চেয়ারম্যান হয়েছিলেন। পিএসসি চেয়ারম্যান কিন্তু অত্যন্ত একটা বড় সাংবিধানিক পদ, বিশেষ করে গভর্নমেন্টের অ্যাকাউন্টস এর স্ক্রুটিনি দায়িত্ব হচ্ছে পিএসসির উপরে বর্তায়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো অধীর চৌধুরী মোস্ট অফলি সেকেন্ড বা থার্ড টার্ম পর্যন্ত আমার মনে আছে। একবার লোকসভার ওয়েবসাইটে গিয়ে আমি দেখলাম যে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 9 পাস, অথচ তার বাড়িতে গেলে দেখা যায় যে তিনি ইন্টারন্যাশনাল ইকোনমিক জার্নালগুলো পড়েন, তিনি সায়েন্স জার্নাল পড়েন, এবং শুধু পড়েন না, আমি দেখেছি যে কংগ্রেস এবং ইউপিএ জমানাতেও যে কংগ্রেস তাকে এই ধরনের ডিবেট গুলোতে পার্লামেন্টে এগিয়ে দিত এবং তিনি ফ্লুয়েন্টলি সেগুলোকে নিয়ে সেসব তথাকথিত ভারী বিষয় নিয়ে বক্তৃতা দিতেন। আমি একবার তাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কেন এটা প্রাইভেটে একটা কোর্স করেননি, আপনি
উচ্চ মাধ্যমিক প্রাইভেটে বা প্রাইভেটে গ্রাজুয়েশন করে নেওয়া। তো উনি বলেছেন যে কি যায় আসে আমার পুঁথিগত যোগ্যতায়, আমি পড়াশোনা করি আমার মনের আনন্দে করি। তো অধীর চৌধুরী আমি জানি না তারপরে আর প্রাইভেট থেকে কোনো ডিগ্রি নিয়েছিলেন কিনা। পরবর্তীকালে আমরা আবার দেখেছিলাম যে মুকুল রায় তিনি যখন রাজ্যসভার সাংসদ হন 2006 সালে মাদুরাইয়ে কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে একটি MBA ডিগ্রি নিয়েছিলেন। এবার এগুলো সব ডিস্টেন্ট কোর্সের ডিগ্রি নেওয়া, আমি আর বলতে পারবো না যে উনি সত্যি পড়ে পরীক্ষা দিয়ে পড়েছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু একটা ডিগ্রি নিয়েছিলেন এটা জানা কথা। আর একটি তথ্য যেটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং তথ্য, যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, ওনার যে ক্যালকাটা ইউনিভার্সিটি যত ডিগ্রি এবং যে সার্টিফিকেট, ঢাকুরিয়াতে 1978 সালে যখন বন্যা হয়েছিল ওনার ঢাকুরিয়ার বাড়িটাতে গ্রাউন্ড ফ্লোরে ওনার সব রাখা ছিল, ডায়েরি, রোজ ডায়েরি লিখতেন, ডায়েরি গুলো এবং হচ্ছে এই সার্টিফিকেট সব হচ্ছে বন্যার জলে ভেসে যায়, বৃষ্টির জলে বন্যায় ডুবে যায় এবং সব নষ্ট হয়ে যায়। তো একবার রাষ্ট্রপতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে এসেছেন এবং উপাচার্যকে বলেছেন যে জানেন তো আমার সব মার্কশিট, আমার সব সার্টিফিকেট জলে ধুয়ে গেছে। তখন উপাচার্য বলেন যে আচ্ছা আপনি কি আমাকে রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বারটা কোথা থেকে জোগাড় করে দিতে পারবেন? তখন উনি বলেন যে আমার এনরোলমেন্ট নাম্বার, এই তো আমার এনরোলমেন্ট নাম্বার বলে মাথায় থাকতো। উনি সঙ্গে সঙ্গে হুড় করে বলে দেন যে এই আমার এনরোলমেন্ট নাম্বার। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি তাকে সেই নাম্বার অনুযায়ী খুঁজে তাকে তার ডিগ্রি সমস্ত কাগজপত্র তৈরি করে তখন রাষ্ট্রপতি ভবনে ওটাকে পাঠায়। এই পর্যন্ত ঠিক ছিল। তো একদিন মনমোহন সিং তিনি রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে গেছেন এবং গিয়ে তখন প্রণববাবু তাকে বলছেন যে এরকম এরকম ঘটনা, আমাকে জিজ্ঞাসা করেছে আপনার এনরোলমেন্ট নাম্বার মনে আছে? তো আমি তো বলে দিলাম। তো মনমোহন সিংও শুনে অবাক যে অত বছর, অন্তত 50-60 বছর আগের একটা ঘটনা, যে একজন তার এনরোলমেন্ট নাম্বারটাও মুখস্থ ঝরঝর করে বলে দিচ্ছেন, আমরা হয়তো কেউই পারবো না ভাই বলতে। না, প্রণববাবু তো আনন্দমঠ মানে শেষ পাতা থেকে বলতে বললেও উনি বলে দিতে পারতেন, ওনার মেমোরি এইরকম ছিল আর কি। আর কম্পিউটারের বিকল্প বলা যাবে না, কম্পিউটারের থেকে উন্নত। আর আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা যখন প্রণববাবুর প্রসঙ্গে এলাম এবং আমরা এর আগেও আলোচনা করছিলাম নিজেদের মধ্যে, যে রাষ্ট্রপতি অমলদাই বলছেন রাষ্ট্রপতি বিদেশ সফরে গেলে বিমান ভাড়া বাবদ কত টাকা খরচ হয় বা ওখানে গিয়ে হোটেল ভাড়া বাবদ কত খরচ হয়, এগুলো সব RTI এর মাধ্যমে জানা যায়। তথ্যের অধিকার আইনে এগুলো নিয়ে আবেদন জানালেই জানা যায় এবং মাঝে মধ্যেই সেগুলো বেরিয়ে আসে সেসব তথ্য এবং সংবাদ মাধ্যমে সেসব খবর লেখাও হয়। এই প্রসঙ্গে আবার প্রণববাবুর একটা কথা আমি স্মরণ করাই, মানে সেটা হচ্ছে যে আমি দেখেছি রাষ্ট্রপতি ভবনে যে স্টাফেরা ওনার মাসকাবাড়ি কত চাল, কত ডাল, কত তেল, কত মশলা এবং গায়ে মাখা সাবান পর্যন্ত কি লাগলো তার একখানা রোজকারের একটা হিসেব রাখতেন এবং উনি তাতে সই করতেন। তার কারণ হচ্ছে আগামী দিনে যদি কেউ কখনো জানতে চান যে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি এবং তার পরিবারের মাসে খরচ কি হয়, সেটা যেন তার দপ্তর, তার সচিবালয় যেন কোন নির্দ্বিধায় জানিয়ে দিতে পারে যে রাষ্ট্রপতির প্রতি মাসে এত টাকা খরচ হয়। তো সাচ ওয়াজ দ্য ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা তিনি এভাবেই মেনটেন করতেন। একটা ছোট্ট ঘটনা এর সঙ্গে রিলেটেড, আমরা বলছিলাম না যে নির্বাচন কমিশন প্রচুর এক্সপেন্ডিচারও দেখে যে কত খরচ হচ্ছে। এটা যিনি চালু করেছিলেন তার নাম TN সেশন। তিনি 1998 সালের লোকসভা নির্বাচনে গান্ধীনগরে প্রার্থী হয়েছিলেন LK আদবানির বিরুদ্ধে। তো আমি তখন সেখানে কভার করতে গেছিলাম, তো ওর সঙ্গে সঙ্গে যাচ্ছি, তো একটা জায়গাতে গাড়ি দাঁড়িয়েছে, ওর সিকিউরিটির লোকেরা চা খেতে গেছেন আর কি। তো আমি ওই সুযোগে ওনার সঙ্গে একটু গল্প গাছা করে যতটুকু মানে কথা বলানো যায়, TN সেশন তখন তাকে নিয়ে তুমুল কৌতূহল, রাজবাড়ি মানুষ, দারুণ, মানে ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থাকে পুরো বদলে দিয়ে গেছেন। তো আমি দেখছি যে উনি ডায়েরিতে লিখছেন Rs10। তো এইটাই হচ্ছে যে ট্রান্সপারেন্সি। এখন কথা হচ্ছে যে আমাদের দেখার যে দিল্লি হাইকোর্টের এই যে রায়, সিঙ্গেল বেঞ্চের রায়, এটার পরে যে আবেদনকারী তিনি আবার উচ্চ আদালতে যান কিনা, ডিভিশন বেঞ্চে যান কিনা বা সুপ্রিম কোর্টে যান কিনা, আর এই বিতর্কটা আগামী দিনে কোন স্তর পর্যন্ত যায়। সুতরাং আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।